স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ গণপদযাত্রা, সন্ধ্যার পর দৃশ্যমান উন্নতির প্রতিশ্রুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচন চাইলেন তারেক রহমান। দীর্ঘমেয়াদী সংস্কার করবেন অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, ছোট ছোট পরিবর্তন হবে। ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবরে তফসিল দিতে হবে বললেন সিইসি। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষার সুযোগ নেই। এবং সাজেকে পুড়ে ছাই অর্ধ শতাধিক রিসোর্ট কটেজ দোকান। দূরত্ব বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি, 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রায় বাধা দেয় পুলিশ। এদিকে আগামী 7 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে উত্তরা ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে বেড়েছে আতঙ্ক। সন্ধ্যার পর রাস্তায় বের হতেও ভয় পাচ্ছে মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে খুন, ডাকাতি, ধর্ষণ, চুরি, ছিনতাই। চলছে প্রকাশ্য ও নীরব চাঁদাবাজি। নিয়মিত অস্বস্তিকর এসব ঘটনার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বামপন্থী বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে টিএসসি ঘুরে গণপদযাত্রায় এগিয়ে যায় সচিবালয়ের দিকে। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের কাছে গেলে পুলিশের বাধার মুখে পড়ে গণপদযাত্রাটি। নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন আপনারা গদি ছেড়ে দেন। ছিনতাই ও ধর্ষণের প্রতিবাদে উত্তরা জমজম টাওয়ারের সামনে সমাবেশ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 7 দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন না হলে আগস্টের ন্যায় উত্তরা ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স। আগামী 7 দিনের মধ্যে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন তাহলে 5 আগস্টের মতো উত্তরা ব্লকেট কর্মসূচির মাধ্যমে আবার নতুন বিপ্লবের শুরু হবে ইনশাআল্লাহ। যেখানে আমরা শান্তিতে ঘুমাতে পারবো, যেখানে আমরা নিরাপদভাবে বাড়ি থেকে বের হলে নিরাপদভাবে ঘরে ফিরে যেতে পারবো। গত 2 মাসে 336টি বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র আর দাগী আসামিরা সহজেই জামিন পাওয়ায় পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ তাদের। আমি কুলাঙ্গার সহ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করছে সকলকে আপনারা শক্ত হাতে দমন করে। যেভাবে গুলি করে ছিনতাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লজ্জাস্কর ব্যাপার। প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ওই গদি ছেড়ে দিন। 24 ঘন্টার মধ্যে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
এদিকে সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। চট্টগ্রাম, বরিশাল, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলার প্রতিবাদ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরেন তাহলে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে সামনে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি সসম্মানে ক্ষমতায় পদত্যাগ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে না পারেন তাহলে অতি সত্বর সম্মানের সাথে আপনি পদত্যাগ করুন। বরিশালে ধর্ষণ বিরোধী মঞ্চের ডাকে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। নারীরা ধর্ষণ হচ্ছে, তারা কর্মস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি চলাফেরায় তারা নিরাপদ নয়। উপদেষ্টা এবং সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন। নরসিংদীতে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সেখানে মানববন্ধনে বক্তারা নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান। ঝালকাঠিতেও ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। টাঙ্গাইলেও দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহীদ মিনারের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা। এদিকে মৌলভীবাজারে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সরকারি কলেজ থেকে শুরু হয়ে প্রেস ক্লাব মোড়ে মানববন্ধনে অংশ নেয় তারা। সুরাইয়া আক্তার, এখন। সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, পুলিশ বাহিনী আগের চেয়ে সক্রিয় হচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, ঢাকায় সক্ষমতা বাড়ানো হবে আইনশৃঙ্খলা বাহিনীর, আর পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। মাঝার মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্টের পর নিয়ন্ত্রণ হারানো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভারসাম্য আনতে পরিগঠন করা হয় দেশের থানাগুলো। মাঠ ছাড়েনি সেনাবাহিনীও। এর পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। রাজনৈতিক হামলা বন্ধে তীব্র দাবির মুখে অপারেশন ডেভিল হান্ট চালু হলেও গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ অবস্থায় সচিবালয়ে দেশের সার্বিক পরিস্থিতি ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক হয় সোমবার। বৈঠক শেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে সন্ধ্যার পর থেকেই সকল বাহিনীর তৎপরতা দৃশ্যমান হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। ঢাকার বিভিন্ন স্থানে যৌথ টহল বাড়ানো হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দ্রুত চলাচলে 100 মোটরসাইকেল দেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত মোটরসাইকেলগুলো পারচেজ করা হবে। এদিকে রাজশাহীতে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বড় সন্ত্রাস ও চোরা কারবারি সবাই ধরা পড়েছে দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, একসঙ্গে কাজ করবে পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেররিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। রোববার রাতে বনশ্রীতে গুলি চালিয়ে স্বর্ণ ছিনতাই ও মোহাম্মদপুরে রিকশার যাত্রীদের উপর হামলার ঘটনা ঘটে। মিরপুরে হামলা হয় ছাত্র আন্দোলনের নেতাদের বাসায়ও। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায়ে তার পদত্যাগের দাবিও ওঠে।
মাজহার মাহবুব, এখন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মোহাম্মদপুরের র্যাব ২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি খালিদুল হক জানান, এই গ্রুপের সদস্যরা মাদক ব্যবসা, ছিনতাই ও জমি দখলের সঙ্গে জড়িত। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তারের সময় চাপাতি, চাকু, চাইনিজ কুড়াল, ইয়াবাসহ ৬.৫ লাখ টাকার বেশি জব্দ করা হয়েছে। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সাথে শীর্ষ সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে র্যাব। কিশোর গ্যাং থাকবে না। কিশোর গ্যাং, অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজি যারা আছে, চাঁদাবাজ দিনে দুপুরে সামরিক ব্যবহার করে মানুষকে কোপায় সর্বোচ্চ লুটে নেয়, এরা থাকবে না। এদের বিরুদ্ধে আমাদের জিহাদ, আমরা সংগ্রাম, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। এদিকে ধামরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা প্রকাশ করেন। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। দেশব্যাপী চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা জেলা বিএনপি আয়োজন করেছে সমাবেশের। কর্মসূচিতে অংশ নিতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী মাঠে নেতাকর্মীদের ভিড়। শেষ বিকেলে পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা। সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ওঠে নেতৃবৃন্দের বক্তব্যে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, চাঁদাবাজ, দখলদার ও আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না। এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান। আমি বলেন, যতদিন সরকার নির্বাচনের পক্ষে থাকবে ততদিন বিএনপি সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি পরস্পর কাদা ছোড়াছড়ি না করে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দুই একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। এদিকে দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ নগরীর সার্কিট হাউস মাঠ। অংশ নেন জেলা ও বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, স্বাস্থ্য ব্যবস্থা যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। সারা দেশে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য মানুষকে নেতৃত্বে আনার কথা জানান তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না এলে রোজাই দুর্ভোগ আরো বাড়বে উল্লেখ করে দ্রুতই সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
ব্যক্তি ও দলীয় স্বার্থে কিছু সংস্কারে রাজনৈতিক দলের মত নেই। রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকলে বড় পরিবর্তন সম্ভব না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি বলেন, দীর্ঘমেয়াদী নয়, নির্বাচনের আগেই আশু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। কোনদিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি কাউকে দেখি নাই। কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। অন্য যেগুলি জনকল্যাণমূলক, এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না। আমরা দেখি রাজনৈতিক দল যারা আছে, আমাদের সামাজিক সংগঠন যারা আছে, সবাই সত্যি সত্যি বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, ছোট ছোট পরিবর্তন হবে। ছোট ছোট পরিবর্তনের জন্য মনে হয় এত মানুষ জীবন দেয়। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না ইসি। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন সিইসি। বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিয়া আমিরুলের প্রতিবেদন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক আলোচনা সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অনুষ্ঠান ও ভোটার তালিকা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এ সময় সিইসি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে 16 লাখ মৃত ভোটার, 36 লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। এজন্য নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব নয়। 70 লক্ষ এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই 36 লক্ষের মতো। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও আবার 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ প্লাস। ভোটার লিস্টটাই তো করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। এছাড়াও ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে বলেও জানান সিইসি। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তার উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চান প্রধান নির্বাচন কমিশনার। রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নেয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সাজেক ভ্যালিতে আগুনে পড়ল প্রায় 150 রিসোর্ট সহ ঘরবাড়ি, কটেজ ও দোকানপাট। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের 4 ঘন্টার চেষ্টায় বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। প্রতিবেদনে বিস্তারিত। সোমবার দুপুর আনুমানিক 1টা খাগড়াছড়ির সাজেক ভ্যালির অবকাশ রিসোর্টে হঠাৎই আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্ট, ঘরবাড়ি ও দোকানপাটে। পুড়তে থাকে একের পর এক দোকানপাট ও রিসোর্ট। পরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে সেনাবাহিনী ও পুলিশ, সঙ্গে যোগ দেয় স্থানীয়রাও। আগুনের তীব্রতা বেশি হয় পুড়ে যায় ইকো ভ্যালি, অবকাশ, ছাউনি, মেঘের ঘর সহ অর্ধশত রিসোর্ট, ঘরবাড়ি ও দোকানপাট। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেকে পৌঁছতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আগুনের তীব্রতা বেশি হয়, নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সাজেক ভ্যালিতে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বাড়তি সময় লাগে বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন খাগড়াছড়ি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
দুপুরে সাভার সেনানিবাসে বাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সেনা প্রধান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং দক্ষতার অত্যন্ত জরুরি। এটি মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ এবং অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ। বিকেলে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর চেকপোস্ট থেকে স্থানীয় এক মোটরসাইকেল চালককে ঘাঁটির ভেতর নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় স্থানীয়রা। এ সময় কিছু দুষ্কৃতিকারী বিমান বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুষ্কৃতকারী লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিমান বাহিনীর 4 সদস্য সহ শিহাব কবির নাহিদ নামের এক যুবক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে বিমান বাহিনীর সদস্যরা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ। বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় সে সিদ্ধান্ত দেশটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিচ্ছে সেটি দুদেশের সম্পর্কের ক্ষতি করছে। এ সময় যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ভারত বৈরিতা কমাতে ওমানের মাস্কাটে বসেছিল দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আভাস ছিল এই বৈঠকের পর বরফ গলতে পারে দুদেশের সম্পর্কের, কিন্তু বাস্তবতা ভিন্ন। রোববার এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা দিল্লি সম্পর্ক অবনতির সব দায় দেন বাংলাদেশের উপর। অভিযোগ করেন, ব্যর্থতা ঢাকতেই প্রতিদিন অকারণে ভারতের উপর দোষারোপ করছে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাল্টা বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতকেও। দেশটি থেকেও অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে। শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিচ্ছে সেটি দুদেশের সম্পর্কের ক্ষতি করছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, সংখ্যালঘু নির্যাতনের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। এ সময় যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তার ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। যে কোনো টাকা অ্যাকচুয়ালি ওই এনজিও ব্যুরোর অ্যাপ্রুভাল ছাড়া ক্যাশ করাই সম্ভব না। নাইম আবির, এখন ঢাকা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী শুক্রবার বিকেলে। রাজধানীর মানিক মে এভিনিউতে থাকবে আত্মপ্রকাশের অনুষ্ঠান। এ নিয়ে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করছে সংগঠন দুটি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় মানুষ এবং আগামী কাছে কি রাজধানীর মানিক মে এভিনিউতে নতুন দল প্রকাশের অনুষ্ঠানের আগে কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সেখানে যুক্ত ছিলাম এতক্ষণ। জঙ্গি নাটক সাজিয়ে গুম রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদেরও নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় সিদ্ধহস্ত আলেপুদ্দিন ছিলেন র্যাব 11-এর কোম্পানি কমান্ডার। তার বিরুদ্ধে রয়েছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আলেপের হাতে নির্যাতিতরা মুখ খুলতে শুরু করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেনের প্রতিবেদন। আলেপুদ্দিন মানুষের চেহারায় এক ভয়ঙ্কর অমানুষ। জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষকে গুম রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যায় যিনি ছিলেন সিদ্ধহস্ত। র্যাব 11-র কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করা এই আলেপ ছিলেন পুলিশের এএসপি। ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারার দক্ষতার কারণে সে ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আস্থাভাজন। আলেপুদ্দিন পিপিএম মূলত জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পাওয়ার পরই আলেপ হয়ে ওঠেন নারায়ণগঞ্জের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। জানা যায় নিজেকে জল্লাদ ও টার্গেট শুটার নামে পরিচয় দিতে গর্ববোধ করত এই আলেপ। অপরাধী অলওয়েজ অপরাধী। বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা ব্যবসায়ী মতের অমিল হলে কেউই বাদ যেতেন না তার নির্যাতনের হাত থেকে। শুধু গুমি নয়, রেহাই পায়নি এক আসামির বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীও। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে স্ত্রীকে একাধিকবার করা হয় ধর্ষণ। এমন অভিযোগের সত্যতাও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। জঙ্গি নাটক সাজিয়ে স্ত্রী সন্তানকে ধরে এনে নির্যাতন ও ভয় দেখিয়ে মন গড়া জবানবন্দি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের খুশি রাখতেন এই আলেপ। নির্যাতনের শিকার হওয়া ভয়ঙ্কর সেসব বর্ণনার কথা এখন টেলিভিশনকে জানান বেশ কয়েকজন ভুক্তভোগী। ক্রসফায়ারের ভয় দেখানো হতো, বিভিন্ন লোকের নাম বলতে বলা হতো। আসলে তো আমরা জঙ্গি ছিলাম না। চেয়ারে বসিয়ে মাটির সাথে শোয়া, বুকের উপরে পা দিয়ে, তারপরে লাঠি দিয়ে খোঁচাইয়া আমি নিস্তেজ হয়ে যেতাম। এরপর আবার একটু পানি খাওয়াতো। জানের হুমকি ধুমকি তো দেই, আর বউ পোলাপন দেখবি না, বেল শেষ। পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আলেপের বিরুদ্ধে গুমের অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার গুমের নাটক, জঙ্গির নাটক, সবগুলা নাটক মঞ্চায়নের সময় হচ্ছে তার র্যাব 11-এর চাকরিকালীন সময়ে। আলেপুদ্দিন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার র্যাব 11। র্যাবের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে গুম, বিচার বহির্ভূত হত্যা, ধর্ষণ সহ বড় অভিযোগ থাকা সত্ত্বেও খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিয়েছিলেন রাষ্ট্রীয় ও পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম ও বিপিএম। অপরাধ বিশ্লেষকরা বলছেন সরকারের মদতপুষ্ট থাকা ও তার ক্ষমতাকে টিকিয়ে রাখার অংশ হিসেবে এই কর্মকর্তাকে শাস্তি না দিয়ে দেওয়া হয়েছিল সম্মাননা, আর তাতেই সে বেপরোয়া হয়ে উঠেছে আরও বেশি। এই ধরনের অভিযোগ তো আসলে খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর পর্যায়ের অভিযোগ।
এই অভিযোগের যাতে পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা। দরিদ্র পরিবারের সন্তান আলেপুদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থাতেই জড়ান ছাত্রলীগের রাজনীতিতে। পুলিশে যোগ দেওয়ার পরই কুড়িগ্রামে তার এলাকায় শুরু হয় আধিপত্য বিস্তার। তিস্তা কুড়িগ্রাম রেলপথের জমি দখলের অভিযোগও পাওয়া যায় তার পরিবারের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন দমনে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় কাজ করেন র্যাবের এই কর্মকর্তা। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় 13 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সুষ্ঠু বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। স্বাস্থ্য খাতের সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সরকারি মেডিকেলের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আদালতের রায়ের উপর নির্ভর করবে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। টানা কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে সেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও থাকছে প্রতিবেদনে। ফাঁকা পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্লাসরুম। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে সাড়া দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজটির সকল বর্ষের শিক্ষার্থীরা। টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে অন্যান্য চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। দাবিগুলো নিয়ে মাঠে নামার মতো পরিস্থিতি আসলে ছিল না। তো যেহেতু নতুন বাংলাদেশে সবকিছু সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা স্বাস্থ্য খাত কেন এটার বাদ যাবে। আমাদের যারা রেসিডেন্টস, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এমডি, এমএস, এফসিবিএস প্রাপ্ত ট্রেনিং, তাদের কাজ হচ্ছে কিন্তু এখানে 24 ঘন্টা থাকা। আমরা তাদেরকে অলরেডি আমি আজকে সকালবেলা অফিস ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস আদেশ দিয়ে দিয়েছি, এটা সার্কুলার করে দিয়েছি, তারা যেন ওয়ার্ডে হাজির থাকে। একই দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। গত কয়েক বছর ধরে একটা রিট বারবার ডিলে করা হচ্ছে, সে কারণে আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। গাজী মেডিকেল কলেজ এটাও বেসরকারি মেডিকেল কলেজ, খুলনা স্বনামধন্য একটা মেডিকেল কলেজ। আমরাও ক্লাস এবং ডিউটি সবই বন্ধ করছি। স্বাস্থ্য খাত সংস্কার, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানী মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিভাগের অন্যতম এই হাসপাতালটিতে সেবাদানের বড় অংশ জুড়ে কাজ করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতিতে সেবা ব্যাহত হচ্ছে। সবাইকে এই আহ্বান জানাবো যে আমাদের কোনো রোগী যেন কোনোভাবেই কষ্ট না পায়, এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন করতে হবে। সেই সাথে তাদের যে দাবি, এটা যেন আইনসঙ্গতভাবে নির্ধারিত হয়, এই ব্যাপারেও আমি সবাইকে বলবো। এদিকে ময়মনসিংহে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করে অংশ নিয়েছেন এই আন্দোলনে। বেলা 12টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় 5 দফা পূরণের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। পরে হাসপাতাল পরিচালকের কাছে দেন স্মারকলিপি। 25 ফেব্রুয়ারি আদালতের রায়ে কাঙ্ক্ষিত 5 দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন ও কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের। সাদাত শাহেদ, এখন। মালয়েশিয়া একটি কারখানায় আগুনে এক বাংলাদেশি সহ 2 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ আরও 2 বাংলাদেশি। সোমবার দেশটির মেলাকা প্রদেশের একটি কারখানার ট্রান্সফরমার কক্ষে এই অগ্নি দুর্ঘটনা ঘটে। কক্ষে আটকা পড়া 2 জনকে উদ্ধার করতে 5 ঘন্টা সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট। হতাহত বাংলাদেশিদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মেলাকা হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ, গণপদযাত্রা। সন্ধ্যার পর দৃশ্যমান উন্নতির প্রতিশ্রুতি।
স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। দীর্ঘমেয়াদী সংস্কার করবে না অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, ছোট ছোট পরিবর্তন হবে। ডিসেম্বরে নির্বাচন করতে চাইলে অক্টোবর তফসিল দিতে হবে বললেন সিইসি। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষার সুযোগ নেই। এবং সাজেকে পুড়ে ছায় 140টি রিসোর্ট কটেজ দোকান। দূরত্ব বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি, 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।